ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে 3 দিন আগে অর্থাৎ 26 এপ্রিল থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। একটা বিরতি ছিল নারী ফুটবল লিগে। কেমন চলছে সেই নারী ফুটবল লিগ, দেশের নারী ফুটবলাররা কেমন আছেন এবং আন্তর্জাতিক সার্কিটে আসলে তাদের অবস্থাটা বর্তমানে কি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে জানার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান, সবাই তাকে চেনেন, মাহফুজা আক্তার কিরণ, এবং তিনি একই সাথে ফিফার সাবেক কার্যনির্বাহী সদস্য। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। কিরণ আপা, যেটি বলছিলাম যে লিগ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই এবং একটা বিরতি ছিল লিগে, একটা গ্যাপ ছিল। একটু যদি বলতেন যে কেন সম্ভব হচ্ছে না বা হয়নি নিয়মিত লিগটা চালু রাখতে। ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাটা ঠিক না যে নিয়মিত লিগ হচ্ছে না। লিগ কিন্তু গত 3-4 বছর থেকে নিয়মিতই হচ্ছে। এবার যে লিগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 23-24, অর্থাৎ গত বছর আমার 3-4 মাস একটা ব্রেক আছে। আচ্ছা, যেটা গত বছর হওয়ার কথা ছিল সেটা এই ব্রেকটা হওয়ার কারণে হয়তো বা 24 এসেছে। মানে এটা ধরেন আমার হওয়ার কথা ছিল 23 ডিসেম্বরের ভিতরে, সেটা আমরা এই 4 মাস পিছিয়ে আমরা এটা করলাম। আমাদের ইন্টারনাল কিছু প্রবলেম ছিল, সেটার জন্যই মাঠের সমস্যা, তারপরে আমাদের ইন্টারন্যাশনাল কিছু কি বলবো ক্যালেন্ডারের সাথে ম্যাচ করতে পারিনি, সবকিছু মিলিয়ে আর কি এই প্রবলেমটা ছিল, যে কারণে একটু 4 মাস দেরি হলো। জি, কন্টিনিউ আছে। জি, একটা অভিযোগ ঠিক বলবো না, মোটামুটিভাবে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে বসুন্ধরা কিংস তারা চ্যাম্পিয়ন দল গেল বেশ কয়েকটি আসরে, তারা এবার অংশ নিচ্ছে না। তাদের সাথে বাফুফে যোগাযোগের চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। সেটা কিছুটা হলেও আসলে লিগে এফেক্ট করলো কিনা? না, আসলে এই জায়গাটা একটু ইনফরমেশন গ্যাপ আছে। সেটা হচ্ছে যে বসুন্ধরা ক্লাব লাইসেন্সিং করেনি, এই কাজগুলো করে কম্পিটিশন। কম্পিটিশনে আমাদের যে বাফুফের যারা স্টাফ আছেন তারা এগুলো দেখেন। এর সাথে কমিটির, আমাদের উইমেন্স কমিটির কোনো সম্পৃক্ততা নেই। তো যখন আমি জানলাম যে বসুন্ধরা ক্লাব লাইসেন্সিং করেনি, তার মানে কি তারা খেলবে না? তো আমাদের দিক থেকে আসলে এইটা নিয়ে কোনো যোগাযোগ বসুন্ধরার সাথে করা হয়নি। সেটা ক্লাবের ব্যাপার, এটা তো ক্লাব অ্যাবসলিউটলি, এটা সম্পূর্ণভাবে ক্লাবের স্বাধীনতা আছে, তারা খেলবে কি খেলবে না। এখন তারা যখন ক্লাব কোনো ধরনের তারা আসলে কোনো মতামত কিংবা তারা কিছু জানিয়েছিল কিনা যে কেন তারা অংশ নিতে চাচ্ছে না কিংবা লাইসেন্সিং করেনি এই ব্যাপারে? না, এই ব্যাপারে তারাও আমাদেরকে কিছু জানায়নি, আমরাও তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি। কারণ যেহেতু এটা কম্পিটিশন, আমাদের যে কম্পিটিশন স্টাফ আছে তারা এটা দেখাশোনা করেন, তারাই দেখাশোনা করেছেন। উইমেন্স কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করিনি যে তারা কেন খেলবে না, কারণ এটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে কেন খেলবে কেন খেলবে না। তবে তারা যদি পার্টিসিপেট করতো আমাদের লিগটা আমি মনে করি আরও ভালো হতো। এখন যে 9টা ক্লাব আছে তারাও ভালো, তারাও এবার আমাদের কিন্তু যে টিমগুলো হয়েছে প্রত্যেকটাই কিন্তু দেখবেন ব্যালেন্স টিম, সব টিমেই কিন্তু কম বেশি ন্যাশনাল টিম, কারেন্ট প্লেয়ার, এক্স প্লেয়ার মিক্স আপ করে করা। তো সব কিছু মিলে এবারে খেলাগুলো কিন্তু বেশ ভালো খেলা হচ্ছে, জমজমাট হবে বলে আশা করছি। তবে বসুন্ধরা থাকলে আরো ভালো বেটার হতো। একটা বিষয় নিয়ে আলোচনা, আরো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেমন কাজী সালাউদ্দিন যিনি উদ্বোধন করতে গিয়ে একটা সময়সূচি ছিল আসলে সকালে এবং কিছুটা বিকেলের দিকে খেলা ছিল, 4টা এবং 9টার দিকে খেলা ছিল, এবং পরবর্তীতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তিনি গিয়ে তখন অনেকটা চেঞ্জ করে আনলেন এবং প্রচণ্ড গরমে তারপর আমরা লক্ষ্য করছি যে আসলে সন্ধ্যায় খেলা দেওয়া হয়েছে। এর পেছনে কারণ শুরু থেকেই কেন আসলে এই রকম প্রচণ্ড গরমে খেলাটা সন্ধ্যায় হলো না? ঠিক আছে, আপনাকে বলছি আমি। সেটা হচ্ছে আপনারা জানেন যে বসুন্ধরা ছিল আমাদের এই লিগের স্পন্সর। জি, তো লিগ শুরু হবে 26 তারিখে। বসুন্ধরা 2 দিন আগে আমাদেরকে চিঠি দিয়েছেন যে তারা এই স্পন্সরশিপ দিবে না, তারা থাকতে পারবে না। ঠিক আছে, একটা শিডিউল লিগ, সমস্ত কিছু রেডি, 2 দিন পরে খেলা শুরু হবে। সমস্ত ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল বসুন্ধরার নামে তৈরি করা হয়েছে। এই সিচুয়েশনে তারা বলছেন তারা থাকবেন না। তখন বিএফএফ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি তাদেরকে একটা চিঠি দিয়েছেন যে আপনারা এই শেষ মুহূর্তে এটা করেন না, এটা করলে আমাদের অনেক ক্ষতি হবে। আর
লিগেরও মানে মেয়েদের খেলারও অনেক ক্ষতি হবে, বাট তারা কোনো রেসপন্স করেনি। তো সেই সিচুয়েশনে একদিনের নোটিসে আমি ইউসিবিকে নিয়ে আসছি, ঠিক আছে। এটা আমার জন্য অনেক টাফ ছিল, বাট আমি কোনো অবস্থাতেই লিগ বন্ধ করব না, লিগ কন্টিনিউ করব। আর লিগ কন্টিনিউ করতে গেলে তো আমার টাকা দরকার হবে। তো যাই হোক, ইউসিবি আমাদের একদম পুরনো বন্ধু। ইউসিবি বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ড কাপ সব কিছুর সাথে সম্পৃক্ত ছিল এবং অনেক লার্জ স্কেলে ছিল। তো যে কারণে আমি ইউসিবিকে অ্যাপ্রোচ করি এবং তারা আমার ডাকে সাড়া দেয় একদিনের নোটিসে। তো আমি টাইটেল স্পন্সর তাদেরকে নিয়ে আসি। এখন দেখেন যে আমার 9টা টিমগুলোর পার্টিসিপেশন মানি, তারপরে প্রাইজ মানি, চ্যাম্পিয়ন রানার্স আপ টিম, আর একটা লিগ পরিচালনা করতে অনেক এক্সপেন্সেস, 30-40 জন রেফারি, তাদের টাকা, তারপরে মাঠে আপনার অ্যাম্বুলেন্স, ডক্টর, আদার্স যে মাঠ প্রিপারেশন এক্সপেন্সেস, সব কিছু মিলিয়ে অনেক টাকা। তা আমি যতখানি স্পন্সর নিয়ে এসেছি ইউসিবি থেকে, সেটা দিয়ে মোটামুটি আমি লিগটা চালাতে পারবো। এখন আমাকে যদি ফ্লাড লাইটে খেলা চালাতে হয় তাহলে পার ম্যাচ আমাকে দিতে হবে 13,500 করে, অর্থাৎ 2টা ম্যাচ করতে হলে প্রতিদিন আমাকে 27,000 টাকা 27,000 টাকা দিতে হচ্ছে ইয়েকে, জাতীয় ক্রীড়া পরিষদকে। সেটা আমার এডিশনাল এক্সপেন্সেস। আমি দেখলাম যে আমি যে টাকা নিয়ে এসেছি তা দিয়ে আমি এটা সংকুলন করতে পারবো না, সম্ভব না। সে কারণে আমরা যত মিনিমাইজ করে আমরা একটা খেলা নিয়ে এসেছিলাম সকালে, আরেকটা খেলা নিয়ে গেছিলাম বিকেলে। তা মাঠে কাজী সালাউদ্দিন এসেছেন, কাজী সালাউদ্দিন তো কাজী সালাউদ্দিনই, তার সাথে তো আর আমাকে কম্পেয়ার করব না। আর কাজী সালাউদ্দিন যা করতে পারবেন সেটা আমি করতেও পারবো না। দেখেন, আপনারা সবাই জানেন যে উনি অসুস্থ ছিলেন, উনি অনেক বড় একটা বাইপাস সার্জারি করে ফিরে এসছেন। আমি চাইনি, আমি জানি, আমি আজকে 15-16 বছর ওনার সাথে কাজ করছি, ওনাকে কোনো কিছু বললে উনি কোনো দিন না করেন না। কিন্তু এই যে উনি মাঠে এসে যে ডিক্লারটা করে গেলেন, ডিক্লারেশনটা দিয়ে গেলেন, এটা কিন্তু উনি অন্য কোথাও থেকে টাকা জোগাড় করবেন না, এটা কিন্তু উনি পার্সোনালি দিবেন। তো আমি এটা চাইনি, আমি চাইনি এই একটা মানুষ এত বড় একটা অসুস্থতা থেকে ফিরে এসে তারপরে আবার আমি তাকে একটা প্রেশার দিতে চাইনি, যে তার উপর কোনো বার্ডেন যাক, আমি সেটা চাইনি। সে কারণে আমি আমার সামর্থ্যের মধ্যে থেকে যেটা করার আমি সেটাই করেছি। এবং কাজী সালাউদ্দিন তো কাজী সালাউদ্দিনই, সেও তার জায়গা থেকে যেটা করার সে সেটাই করেছে, সে সেটা উইলিংলি করেছে, বাট আমি চাইনি তাকে প্রেশার দিতে। সেই কারণেই এই দুইটা জিনিস নিশ্চয়ই মানে সবকিছুর শেষে নিশ্চয়ই আপনি এই মুহূর্তে মানে আপনি সন্তুষ্ট থাকতেই পারেন, কিংবা আপনার তুষ্টতার একটা জায়গা তৈরি হতেই পারে এখন এই সময়টায়। তা তো অবশ্যই, এই হিট অ্যালার্টের ভিতরে আমরা তো অবশ্যই চাবো যে আমাদের প্লেয়ারগুলো একদম একটু ভালোভাবে খেলুক, এবং সেটাই এখন হচ্ছে। যদিও সেই ফাইন্যান্সিয়াল প্রেশারটা থাকবে প্রেসিডেন্টের উপরে, কারণ এটা আমি জানি এই টাকাটা তার ঘরের থেকেই আসবে, এটা কোনো স্পন্সর থেকে আসবে না, এটা উনি পার্সোনালি দিবেন, কারণ এইরকম কাজ উনি অহরহ করেন। কিন্তু আমি যেহেতু সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল, সে একটা অসুস্থতা থেকে উঠে এসেছে, তার তো কোটি কোটি টাকা এক্সপেন্সেস হয়েছে তার ট্রিটমেন্টের পিছনে, আমি এই কারণে তাকে কোনো প্রেশার দিতে চাইনি এবং তাকে বলিও নি। যেটা আমরা করেছি সেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করেছিলাম আমাদের সামর্থ্যের ভিতর থেকে। জি, ঠিক আছে। আমি লিগ নিয়ে আরেকটু বলতে চাই। একটা সময় ছিল, ধরেন 12-13 সালের দিকে আমরা দেখেছি যে মোহামেডানের মতো যারা ঐতিহ্যবাহী ক্লাবগুলো সাধারণত থাকে তারা অংশ নিত। এই ক্লাবগুলো কেন অংশ নিচ্ছে না, কিংবা তাদের আসলে দায়ভার আছে কিনা, কিংবা তাদের কিভাবে আনা যায় আসলে অনেক বেশি আরো জমজমাট করার জন্য? দেখেন, ক্লাবগুলোকে তো চ্যাম্পিয়ন হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। ক্লাবগুলোকে আমরা চিঠি দেই, তাদেরকে রিকোয়েস্টও করি, সবই আমাদের দিক থেকে করা হয়, আমরা তো তাদেরকে ফোর্স করতে পারি না। এখন ক্লাবগুলোকে উইলিংলি আসতে হবে, তাদেরকে মেয়েদের ফুটবলের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে, মেয়েদের ফুটবলের ডেভেলপমেন্টে তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা যেমন সত্য, প্রিমিয়ার লিগের কিছু ক্লাব তো অবশ্যই আসতে পারে, সব পারে, সবাই পারে সেটা বলবো না, কারণ মেয়েদেরকে কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না, তাদের জন্য সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। সব ক্লাবে তো মেয়েদের রাখার মতো ওরকম ডরমিটরি নেই, সেক্ষেত্রে সবাই পারবেও না। কিন্তু যারা পারবে তাদের মোহামেডান, আবাহনী, বসুন্ধরা এরকম যারা আছেন তারা তো পারবেন, তারাও যদি এগিয়ে আসেন আমি মনে করি লিগটা অনেক বেশি কালারফুল, অনেক বেশি স্ট্রং হয় এবং মেয়েদের জন্য, মেয়েদের ফুটবলের জন্য সেটা অনেক বেশি। আমার মনে হয় মিডিয়ার এখানে অনেক বড় ভূমিকা আছে। আপনারা যদি তাদের সাথে কথা বলেন, তাদেরকে মোটিভেশন দেন বা তাদেরকে এনকারেজ করেন যেভাবেই আপনাদের মিডিয়ার ওয়েতে, সেটা আমার মনে হয় অনেক বেশি কাজে দিবে।
জি, কেমন সোফার এখনো পর্যন্ত খুব বেশি হয়তো বা ম্যাচ হয়নি, যতগুলোই ম্যাচ হয়েছে কেমন দেখছেন? এবং আপনি প্রথমেই বলছিলেন যে আসলে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি স্পেশালি নাসরিন একাডেমির কথা বলতে চাই। এখানে বেশ কিছু আমরা লক্ষ্য করছি যে জাতীয় দলের ফুটবলাররা খেলছেন। একটা মোটামুটিভাবে বলা যায় যে একটা অখ্যাত জায়গা থেকে উঠে এসে একেবারে চ্যাম্পিয়ন টিমের মতো একটা দল তারা গড়তে পেরেছে। সেটা আসলে কতটুকু ইতিবাচক বলে আপনার মনে হয়? ইতিবাচক বা ইতিবাচক না, আমি এই অর্থে যাব না, কারণ এবারে তো খেলাটার সিনারিও আলাদা। যে প্লেয়ারগুলো নাসরিনে গেছে সেই প্লেয়ারগুলো মূলত যেত বসুন্ধরায়, যেহেতু বসুন্ধরা নেই, অন্য ক্লাবগুলো সাহস করেনি, কারণ ওদের তো পেমেন্ট বেশি। অন্য ক্লাবগুলো সাহস করেনি যে এদেরকে নিতে হলে অনেক বেশি টাকা দিতে হবে। শেষ মুহূর্তে এরাও দেখলো যে টিম নেই, তখন তারাও তাদের পেমেন্টে মিনিমাইজ করেছে। সব কিছু মিলিয়ে নাসরিনের পক্ষে নেওয়া সম্ভব হয়েছে। নাসরিন হয়তো কিছু স্পন্সর জোগাড় করেছে, যে কারণে তার জন্য সম্ভব হয়েছে। এটা আসলে একটা নতুন দল লিগে চমক দেখানোর অপেক্ষা কিংবা দেখানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে সেটা একটা ইতিবাচক বার্তা দেয় কিনা আসলে। অফকোর্স ইতিবাচক বার্তা দেয়, এই জন্য যে এখন অন্যান্য ক্লাবগুলোও সাহস করবে যে তারাও ন্যাশনাল টিমের মানে সিনিয়র প্লেয়ারদেরকে নেওয়ার সাহস করবে, এবং সবাই সেটা ইতিবাচক, অবশ্যই ইতিবাচক। আর যে কটা ম্যাচ হয়েছে আপনি দেখবেন, প্রথম ম্যাচটা ছিল আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব এবং আর্মি। তো সেক্ষেত্রে আমরা আমাদের কিন্তু সবারই একটা জিনিস ছিল যে ম্যাচটা আতাউর রহমান ভূঁইয়া জিতবে, কারণ ওখানে ন্যাশনাল টিমের বেশি প্লেয়ার ছিল। আর্মিতেও কিন্তু আমাদের ক্যাম্পের প্লেয়ার ছিল, এবং ফুটবলে যে ট্যাকটিশিয়ানরা বা কোচরা বড় ভূমিকা রাখেন তার একটা অবশ্যই তার একটা ছোটন ভাই তো সব মেয়েদেরকে চিনেন, সো সে জানেন কে কিভাবে খেলবে, সে কোন জায়গায় আসে। হ্যাঁ, আর ছোটন ভাই তো কোচ হিসাবে অনেক ভালো। সবকিছু মিলিয়ে ছোটন ভাই যেটা করবে সেটা তার ভাইও কোচ, বাট ছোটন ভাইয়ের লেভেলে না। সবকিছু মিলিয়ে ছোটন ভাই ভালো করবে, এটাই স্বাভাবিক। বাট আমি মনে করি যে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব সেই লেভেল থেকে খেলতে পারেনি। কেন পারেনি সেটা আসলে চিন্তার বিষয়, কারণ ওরা যদি ঠিকমতো খেলতো তাহলে আর্মির জেতার কথা না। ঠিক আছে, যাই হোক, খেলা তো খেলায় হার জিত আছে, ওটা হবেই। এই তো এখন এই যে কম্পিটিশনগুলো হচ্ছে, এটাই আসলে কি বলবো, এন্টারটেইনিং এবং যেহেতু একটা স্পেসিফিক মাঠের উপরই অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। আমি স্পেসিফিক্যালি কমলাপুর স্টেডিয়ামের কথাই বলছিলাম। সেটা আসলে ফুটবল লিগ যেটা প্রিমিয়ার লিগ যেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা করা যেত কিনা সেই প্রশ্নটি থাকবে আপনার। কিরণের পর যেটি বলছিলাম যে কমলাপুর স্টেডিয়ামে টার্ফের অবস্থা খুব বেশি ভালো নয়, কিন্তু এই স্টেডিয়ামে কে কেন্দ্র করেই আসলে পুরো নারী লিগটা হচ্ছে। সেটা ঢাকা প্রিমিয়ার লিগের মতো, অর্থাৎ পুরুষদের প্রিমিয়ার লিগের মতো প্রত্যন্ত জায়গায় ঢাকার বাইরে ছড়ানোর কোনো সম্ভাবনা ছিল কিনা, বা সেখানে আসলে স্ট্রাগল কিংবা চ্যালেঞ্জগুলো কি ছিল? দেখেন, আমরা যেই লেভেলের টিম মানে ক্লাবগুলো নিয়ে খেলছি, তারা ফাইন্যান্সিয়ালি খুব বেশি স্ট্রং না, একটা দুইটা ক্লাব ছাড়া ফাইন্যান্সিয়ালি স্ট্রং না। তারা ঢাকার বাইরে গিয়ে এতগুলো ভেন্যুতে যদি খেলা হয় প্রিমিয়ার লিগের মতো, সেটা তারা এফোর্ড করতে পারবে না, এটা সম্ভব না। কারণ প্রত্যেকটা জায়গায় তাদের মেয়েদেরকে রাখার ব্যবস্থা করতে হবে, ট্রান্সপোর্টেশন সব কিছু মিলিয়ে অনেক এক্সপেন্সেস, এটা তারা বিয়ার করতে পারবে না। যে কারণে আমাদেরকে এটা ঢাকাই করতে হচ্ছে। আর ঢাকাতে তো আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম তো গত 4 বছর থেকে আমরা পাচ্ছি না, একমাত্র কমলাপুর, যেখানে আমাদের প্র্যাকটিসও করতে হয়, মেয়েদের খেলা, ছেলেদের খেলা, বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টও কমলাপুরে দেখেছি নারীদের, এবং সকাল থেকে শুরু করে রাত অবধি ওইটা নন স্টপ চলে। তো আপনি বুঝতেই পারেন যে এই অবস্থায় বাংলাদেশে ফুটবল কি করে ডেভেলপ করবে, আমাকে বলেন। আমরা তো বকা খাই, আমাদের থেকে বেশি বকা খায় প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, কিন্তু একটা দেশে একটা ফুটবলের জন্য ডেডিকেটেড কোনো মাঠই নেই। ইভেন আমরা প্র্যাকটিস করব সেটার জন্য, খেলার জন্য, মেয়েদের জন্য, কারোর জন্যই কোনো মাঠ নেই। সে দেশে ফুটবল কি করে ডেভেলপ করবে? তারপরে যে দেশে ফুটবল হচ্ছে, এটাই তো অনেক বেশি। আর এই মাঠটা, টার্ফের মাঠটা আমরা যে মে পর্যন্ত ধরে রাখছি এই কারণে, যেহেতু আমাদের অল্টারনেটিভ মাঠ নেই, আমাদের লিগটা শেষ করতে হবে। আমাদের লিগটা শেষ হলেই ফিফা এই টার্ফটা চেঞ্জ করবে, নতুন টার্ফ বসাবে, কারণ এটার
এক্সপায়ার করে গেছে, এটাতে আর খেলা সম্ভব না। জি, পাপন ভাই ক্রীড়ামন্ত্রী হওয়ার পর বেশ কয়েকবার বৈঠকে আমরা লক্ষ্য করেছি তিনি বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছেন, কিংবা যখন নাকি কাজী সালাউদ্দিন দেশে ফিরলেন তার সাথে দেখা করেছেন বাসায় গিয়ে, এবং তাকে অনেক বেশি ফুটবল নিয়ে অনেক বেশি পজিটিভ মনে হচ্ছে। আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে কিনা নতুন ক্রীড়ামন্ত্রীর, এবং কোনো ধরনের আশ্বাস কিংবা প্রতিশ্রুতি কিংবা কোনো কাজের কোনো নীতিমালা পেয়েছেন কিনা? কাজের নীতিমালা ওইভাবে পাওয়া যায়নি, বাট আমরা ওনার সাথে, উনি যখন মন্ত্রী হলেন, আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ কমিটির আমরা 4-5 জন গিয়েছিলাম, একটা মিটিং করেছিলাম মন্ত্রণালয়ে, রূপরেখার কথা বলছিলাম, ওনার সাথে দেখা করেছিলাম। তখন আমরা আমাদের কাজগুলো, আমাদের সমস্যাগুলো সব কিছুই ওনাদেরকে জানিয়েছিলাম। স্পেশালি আমি মহিলা ফুটবল নিয়ে তার কাছে একটা জিনিসই চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা যেহেতু সাউথ এশিয়া চ্যাম্পিয়ন, আমরা এটা কন্টিনিউ করতে চাই, মানে এটার কন্টিনিউয়েশন রাখতে চাই, একইভাবে আমরা নেক্সট লেভেলে যেতে চাই। তার জন্য আমাদের দরকার মাঠ, আমাদের দরকার ফিফা ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে। এক একটা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য সেটা আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে যেটাই খেলি না কেন, হোমে খেললে একটু কম খরচ হয়, আর অ্যাওয়ে খেললে আমাদের প্রায় 1 কোটি টাকার মতো এক একটা, মানে 2টা ম্যাচের জন্য চলে যায় খেলতে, এক একটা উইন্ডো। তো বছরে যদি আমরা 5-6টা উইন্ডোতে যদি আমরা না খেলতে পারি, তাহলে ফুটবলকে আমরা ওই লেভেলে নিতে পারবো না। তা আমি তার কাছে এই টাকাটা চেয়েছিলাম মেয়েদের জন্য। তো তখন ওখানে কিন্তু সচিব সাহেবও ছিলেন, সচিব সাহেব বলেছিলেন যে গভর্নমেন্টের ফান্ড থেকে এটা কোনোভাবেই দেওয়া সম্ভব না। তো তখন মন্ত্রী সাহেব বলেছিলেন যে আমি চেষ্টা করব অন্য জায়গা থেকে যদি ফান্ড সোর্সিং করা যায় তখন সাপোর্ট করবেন। তো ওনার প্রতি আমার সত্যি কথা বলবো, আমি পাপন ভাইয়ের প্রতি আমার একটু বিশ্বাস এবং কনফিডেন্স অন্যদের থেকে একটু বেশি আছে, এই কারণে, কারণ উনি খেলারই মানুষ। হ্যাঁ, উনি শুধু মন্ত্রী না, উনি অন্য আরেকটা ফেডারেশনের প্রেসিডেন্ট। উনি জানেন একটা ডিসিপ্লিন রান করতে হলে কি পরিমাণ টাকা দরকার, আর সেটা যদি হয় ফুটবল, তার জন্য কি দরকার। ফুটবল হচ্ছে পৃথিবীর নাম্বার 1 গেম এবং টু এক্সপেন্সিভ, এটা উনি জানেন। তো আমার বিশ্বাস যে ওই জায়গা থেকে উনি ফুটবলের জন্য সেই এফোর্টটা দিবেন এবং আমরা পজিটিভ কিছু পাবো বলে আমি বিশ্বাস করি। জি, ফিফা উইন্ডোর কথা আপনি বলছিলেন যে এক ধরনের আমরা জানছিলাম যে 2024-এ এসে ফিফা উইন্ডোতে বেশ কিছু খেলা হতে পারে, এখন পর্যন্ত আমরা তেমনটা দেখিনি। সেই বিষয়ে কোনো আলোচনা চলছে কিনা, কোনো দলের সাথে কথা হচ্ছে কিনা আসলে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা আসলে ফিফা লাস্টে 2টা ফিফা উইন্ডো আমরা খেলতে পারিনি ডিউ টু আমাদের প্যালেস্টাইন যুদ্ধ, কারণ আমাদের একটা খেলা ছিল প্যালেস্টাইনের সাথে, তারপরে ছিল আপনার লেবাননের সাথে। তো সবই লেবাননেও সেই যুদ্ধের একটা প্রভাব কিন্তু পড়েছে। তো এই কারণে, আর তার মধ্যে ছিল রোজার কারণে সৌদি আরবিয়াও ছিল, সব কিছু মিলিয়ে মিডল ইস্টেই যেহেতু ছিল আমাদের টিমগুলো, তো যুদ্ধ এবং রোজার কারণে সেটার কোনোটাই আসলে ক্লিক করেনি। লাস্টে আমরা মিয়ানমারের সাথে ফাইনাল করেছিলাম, একই অবস্থা, সেই যুদ্ধের কারণেই মিয়ানমারের সাথেও আমাদেরকে ফরেন মিনিস্ট্রি থেকে বারণ করেছিল যে না যাওয়ার জন্য, যে ওখানে যেহেতু পরিস্থিতি ভালো না, যে কোনো অকারেন্স হতে পারে, তো এত রিস্ক নিয়ে তো আমরা টিমকে পাঠাতে পারবো না, তখন সেটাও ক্যান্সেল হলো। তো এখন সুখবর যেটা হচ্ছে, আমরা এই জুন উইন্ডোতে আমরা বাংলাদেশেই খেলবো চাইনিজ তাইপের সাথে, এটা কনফার্ম, ওরা আমাদেরকে কনফার্মেশন দিয়েছে, কনফার্ম অফিসিয়াল চিঠি দিয়েছে। এই 31শে মে একটা ম্যাচ এবং 3rd জুন একটা ম্যাচ, এবং সেটা আমরা বসুন্ধরার মাঠেই খেলবো, এটা কনফার্ম এই ফিফা উইন্ডো। কারণ আমাদের এন্ড অফ দ্য অক্টোবর টু নভেম্বর আমাদের সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ, তার আগে আমরা অনেকগুলো ফিফা উইন্ডো খেলতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। অ্যাটলিস্ট আমরা জুন উইন্ডো এবং জুলাই উইন্ডো মোটামুটি কনফার্ম আছে, তো এই 2টা আমরা খেলবো। এরপরও যদি আমরা মনে করি যে টিমের জন্য আরও দরকার, তখন আর উইন্ডো থাকবে না, উইন্ডোর বাইরে গিয়ে আমাদের চেষ্টা করবেন। অবশ্যই যত বেশি ম্যাচ খেলা যায় ততই নিশ্চয়ই দলের জন্য চাইনিজ টাইপে অনেক স্ট্রং টিম, তো মেয়েরা এবং শক্তিশালী প্রতিপক্ষ হলে অবশ্যই সেটা ফলাফলের চেয়ে আসলে সেই এক্সপেরিয়েন্সটা অনেক বেশি কাজে দিবে। শেষ করতে হচ্ছে, মেয়েরা তো রেগুলার প্র্যাকটিস করে, কিন্তু যখন তারা একটা স্ট্রং টিমের সাথে খেলবে, দেন তখন তারা বুঝতে পারবে তাদের জায়গাটা কোথায়। একদমই সমস্যা শেষ হচ্ছে, কারণ আপা শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।